নমস্কার, আমি ইন্দ্রাণী। গান, গল্প এবং এর আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও জরাসুর। এটি অনুভব ও বন্ধুরা চ্যানেলে তারানাথের তৃতীয় নিবেদন। তারানাথের ভাষায় এই গল্পকে অলৌকিক পর্যায়ে ফেলতে না পারলেও গল্পটা শুনতে শ্রোতাদের মন্দ লাগবে না। তারানাথের শ্রোতা অর্থাৎ গল্পের মধ্যে কিশোরী এবং অশ্বিনী, আর তার বাইরে আমরা সবাই। গল্প শুরু করার আগে আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের ক্যাপ্টেন এবং ডিরেক্টর অনুভবটাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। দাদা, আছো? আছি, বলো। আচ্ছা, তুমি তো রিসেন্টলি মর্টল্যান্ড থেকে ঘুরে এলে, তা সেখানে কি তারানাথ তান্ত্রিকের বাড়ি খুঁজে পেলে? দেখো, এটা তো একটা ফিকশনাল ক্যারেক্টার, তো এক্স্যাক্টলি কোন বাড়িতে থাকতেন সেটা বলা একটু চাপের। তবে আমি একটা বাড়ি দেখে এবং বাড়িটার যা জরাজীর্ণ অবস্থা এবং তারানাথ তান্ত্রিকের গল্প অনুযায়ী তারানাথ তান্ত্রিকের যা আর্থিক অবস্থা বা দৈন্যদশা বিভূতিভূষণ লিখেছিলেন বা তারাদাস লিখেছিলেন বা তারাদাস বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সেই অবস্থাটাকে মাথায় রেখে আমি যে বাড়িটাকে তারানাথের বাড়ি হিসেবে ভাবছি, হয়তো ওই বাড়িতেই তারানাথ তান্ত্রিক থাকতেন বা এমন কেউ থাকতেন যাকে দেখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক চরিত্রটা সৃষ্টি করেছিলেন। তো সেই অর্থে হ্যাঁ, আমি তারানাথ তান্ত্রিকের বাড়ি দেখেছি। বাহ, বেশ। আমরা সবাই জানি সত্যজিৎ রায় নিজের চারপাশে যা দেখতেন সেটাই কিন্তু নিজের গল্পে ইনকর্পোরেট করতেন। এই যেমন ধরো ফেলুদার ঠিকানা 21 রজনী সেন রোড, যেখানে সত্যজিৎ রায় প্রথম জীবনে থাকতেন, সেই লেক টেম্পল রোড থেকে খুব কাছে। কিংবা জটের ঠিকানা 100 নম্বর গড়পার লেন, যা কিনা সত্যজিৎ রায়ের জন্মস্থান। তো তুমি তো এইসব জায়গা থেকে কিছুদিন আগেই ঘুরে এসেছো। আমরা সবাই জানি মর্টল্যান্ডে সাহিত্য জগতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র তারানাথ তান্ত্রিকের বাসভবন ছিল। তা সেখানে তারানাথ তান্ত্রিকের চরিত্রের স্রষ্টা মানে বিভূতিভূষণ বা তার ঐতিহ্যকে যিনি এগিয়ে নিয়ে গেছেন তারাদাস বাবু, তাদের মধ্যে কেউ কি থাকতেন? এই বিষয়ে কি কিছু জানো? দেখো, আমি ওখানকার এক স্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম। তার একটা ইন্টারভিউ আমার কাছে নেওয়া আছে, এই তার মর্টল্যান্ডের ব্লগটা যখন আসবে সবাই দেখতে পাবে। তো আমি সেই স্থানীয় লোকটিকে জিজ্ঞেস করেছিলাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারাদাস বন্দ্যোপাধ্যায় থাকতেন কি। আমি যেটা জানতে পারলাম, তারাদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু ওখানে থাকেননি কোনোদিন। তারাদাস বন্দ্যোপাধ্যায় নিজের পৈতৃক বাড়িতেই থাকতেন, ওই বারাসাত সাইডে নিজের পৈতৃক বাড়িতেই থাকতেন। কারণ বিভূতিভূষণের পৈতৃক বাড়িতে ছিল বারাসাতে। কিন্তু আমি আন্দাজ করেছি তারানাথ তান্ত্রিকের গল্পগুলো শুনে বা পড়ে, মানে বেসিক্যালি শুনে, আর রিসেন্টলি কাজ করতে গিয়ে পড়েওছি অনেকগুলো গল্প। পড়ে বা শুনে আমি যে জিনিসটা আন্দাজ করেছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হয়তো থাকতেন ওখানে। কারণ যদি না থাকতেন বা যদি নাও থেকে থাকেন, জায়গাটার সঙ্গে হয়তো উনি পরিচিত ছিলেন। কারণ যদি ওখানে না থাকতেন বা জায়গাটার সঙ্গে যদি পরিচিত না হতেন, তাহলে না অত এক্স্যাক্ট কিন্তু লোকেশনের ডেসক্রিপশন কিন্তু দেওয়া যায় না। এবং মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার ইন্দ্রাণী, যেটা আমি তোমাকে আগের প্রশ্নটায় বলতে পারলাম না, তারানাথ তান্ত্রিককে নিয়ে প্রশ্নটা করলে, আমি আন্দাজ করে নিয়েছি যে তারানাথ তান্ত্রিক ওই বাড়িতে থাকতেন বা এমন কেউ ওখানে থাকতেন যাকে মাথায় রেখে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকটা তৈরি করেছিলেন। আমি ধরে নিচ্ছি যে বিভূতিভূষণ নিজেই থাকতেন ওখানে। কিন্তু তুমি তারানাথের গল্প যদি পড়ে থাকো, তুমি দেখবে যে পাড়ার একদম রাস্তার মুখের একটা দোকান থেকে তারানাথের জন্য সবসময় একটা তেলে ভাজা বা গরম গরম চপ অশ্বিনী আর কিশোরী কিনে আনতো এবং তার সঙ্গে পাচিং সুপ। ওই দোকানটা কিন্তু সত্যি একদম মর্টল্যান্ডের মুখেই কিন্তু দোকানটা অবস্থিত। দোকানটা কিন্তু আমি দেখেছি এবং সত্যি ওখানে খুব সুন্দর তেলে ভাজা চপ ভাজে, কারণ আমি নিজে ওই দোকানটা থেকে খেয়েছি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওখানে থাকতেন কিনা সেটা স্থানীয় লোকেরাও শিওর নয়, আমিও শিওর নই। কিন্তু আন্দাজ করা যায় হয়তো উনি থাকতেন, নইলে অতটা অ্যাকিউরেট ডেসক্রিপশন কারোর পক্ষে দেওয়া সম্ভব না। বেশ, আজ অনেক কিছু জানলাম, অনেক ধন্যবাদ তোমাকে দাদা।
তারানাথ তান্ত্রিকের ভূমিকায় অভিষেক বোস, অশ্বিনীর ভূমিকায় অনুভব মুখার্জি, আর এতক্ষণ গল্পের সূত্রধার ছিলাম আমি অধম, এই ইন্দ্রাণী দে। তা দাদা, একসাথে শুরু হচ্ছে বলা যাক? চলো বলা যাক। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিক ও জরাসুর। সান্ধ্য আসরে একদিন তারানাথকে বললাম, আপনার ছোটবেলার গল্প বলুন না, শুনতে ইচ্ছা করছে। তারানাথ হেসে বলল, তোমাদের কথায় অনেকদিন বাদে মনে পড়লো যে আমারও একটা ছেলেবেলা ছিল। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে মণ্ডলে হয়ে যাইনি আমি। তা কি গল্প শুনতে চাও? দেখলাম তারানাথের চোখ কেমন সপ্রিল আর ভাষা ভাষা হয়ে এসেছে। শৈশবের স্মৃতি সব মানুষকেই উদাস করে দেয়। কিশোরী বলল, যা ইচ্ছা বলুন, কোনো তুচ্ছ ঘটনাও আপনার মুখে শুনলে বেশ ভালো লাগে। আচ্ছা, আপনার পরবর্তী জীবন যে এরকম হবে তার কোনো আভাস পাননি? উত্তরে তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে বলল, আমার সিগারেট ফুরিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কিশোরী বেরিয়ে গিয়ে মোড়ের দোকান থেকে এক বাক্স সিগারেট এনে তারানাথের সামনে নামিয়ে রাখল। একটা সিগারেট ধরিয়ে চোখ মুছে তৃপ্ত মুখে ধোঁয়া ছেড়ে তারানাথ বলল, সত্যি কথা বলতে কি, আজ দুদিন একটা পয়সাও আমদানি হয়নি। না হাত দেখা, না সস্তয়ন, না কিছু। সংসারের নৌকো একেবারে বালিয়ে চড়ায় ঠেকে গিয়েছে। তাই আর লজ্জা করলাম না, সিগারেটটা চেয়েই নিলাম। কিশোরী বলল, পৃথিবীতে কিছু না দিলে কিছু পাওয়া যায় না, তাই গল্প বলারও একটা দক্ষিণা আছে বই কি। তো আপনি রোজ রোজ গল্প বলে যাবেন আর তার পরিবর্তে আমরা কিছু দিতে পারবো না? তারানাথ হেসে বলল, ভালো, তোমার দেওয়াটা তুমি সুন্দর কথা দিয়ে ঢেকে দিলে। ফাঁকিটা ধরতে পারলাম বটে, তবুও আমার নেওয়ার লজ্জাটা ঢাকা পড়ল। বেশ, কথকের দক্ষিণা বলেই নিলাম না হয়। বাইরে শেষ বিকেলের আলো গাঢ় হয়ে এসেছে। বৈঠকখানার জানলা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে থাকলো তারানাথ। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ছোটবেলার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে। কোথায় গেল সেই সব সবুজ মাঠ, মুক্ত হাওয়া, আমতলায় ছুটোছুটি করে বেড়াবার দিন। আর এই এখন কোথায় পড়ে আছি দেখো, নোংরা পরিবেশ, ঘরের মধ্যে দিনের বেলা অন্ধকার, নর্দমা থেকে পাঁকের গন্ধ ভেসে আসে সারাদিন। না, সেসব দিন আর ফিরবে না, কোনো দিন ফেরে না। তারপর সব কিছু ঝেড়ে ফেলবার ভঙ্গিতে হাত নেড়ে তারানাথ বলল, যাক, যা গিয়েছে তা তো আর ফিরবে না, বরং আমার স্মৃতিতেই সমস্ত উজ্জ্বল হয়ে থাক। সিগারেট শেষ করে ছাইদানি হিসেবে ব্যবহৃত একটা নারকেলের মালার মধ্যে গুঁজে দিয়ে তারানাথ বলল, একটা ঘটনা বলি শোনো, বহুদিন আগেকার কথা। আমার 8-9 বছর বয়সে। একে ঠিক অলৌকিক বা অপ্রাকৃতিক ঘটনা বলা যায় কি না জানি না, কারণ বাহ্যত তেমন কোনো কাণ্ড ঘটেনি। তবে শ্রেণী বিভাগ না করতে পারলেও গল্পটা তোমাদের ভালোই লাগবে। তোমরা তো জানো আমি গ্রামের ছেলে। বিরাট ধনী না হলেও আমাদের অবস্থা নিতান্তই খারাপ ছিল না। ঠাকুরদার তো ছোটোখাটো একটা তালুকি ছিল। আমি সংসারী হওয়ায় আমার 2 ভাই বাবার মৃত্যুর পর সব নষ্ট করে ফেলে। ঠাকুরদা ছিলেন ভয়ানক রাশভারী মানুষ। সমস্ত বৈষয়িক ব্যাপার তিনিই দেখতেন। তিনি বেঁচে থাকতে বাবার কেবল মাছ ধরে বেড়াতেন, আর কিছু করবার ছিল না বলেই করতেন। ঠাকুরদা যে কেবল পয়সা চিনতেন বা মামলার ওপরে বেড়াতেন তা কিন্তু নয়। তার চেয়ে অনেকগুলো সেকেলে ধরনের আলমারিতে ঠাসা ছিল নানা ধরনের বই। হাতে লেখা পুঁথিও ছিল কত,
তখন বোঝবার বয়স হয়নি, তাই এখন আন্দাজ করতে পারি কি অমূল্য সম্পদ ছিল সেই সব বই। কিন্তু সে সমস্তও আমার ভাইয়েরা নষ্ট করেছে। কে কোথা দিয়ে নিয়ে গিয়েছে তার বলা সম্ভব নয়। রোজ রাত্রিরে ঠাকুরদা লণ্ঠনের আলোয় বসে পড়াশুনো করতেন। কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন বোঝা যেত যে বিষয়ে বলছেন তাতে তার গভীর জ্ঞান রয়েছে। নিদারুণ ব্যক্তিত্ব ছিল। কারো সঙ্গে মতবিরোধ হলে তিনি ঝগড়াও করতেন না, যুক্তিও দেখাতেন না। কেবল মুখ থেকে ফরাসি নলটা নামিয়ে তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকতেন, তাতেই কাজ হতো। আমি ছিলাম সবার আদরের ছেলে। কাকারা তখনও বিয়ে করেননি, আমার ভাইয়েরাও জন্মায়নি। কোনো কিছু ভাগ করে নেওয়ার অভ্যেস হয়নি তখনও। এই সময় আমাকে নিয়ে বাড়ির সবাই খুব বিব্রত হয়ে পড়ল। জিজ্ঞেস করলাম, কেন? সেইটাই হচ্ছে গল্প, মনোযোগ দিয়ে শোনো। 8 বছর বয়স থেকে আমার হঠাৎ এক অদ্ভুত জ্বর আরম্ভ হলো। খেলাধুলো করে এসে রাত্রিরে ঠাকুমার বাসে শুয়ে রূপকথা শুনছি। হঠাৎ ঠাকুমা বললেন, দেখি তোর গাটা যেন গরম গরম লাগছে। হাতের উল্টো দিক দিয়ে কপাল আর গলা দেখে নিয়ে বললেন, হ্যাঁ, তোর বেশ জ্বর হয়েছে। কি করে হলো? চুরি করে আচার খেয়েছিলি? বললাম, না তো। তাহলে জ্বর হলো কিভাবে? সে যাকে আজ রাত্রিরে ভাত খেয়ে লাভ নেই। দুধ চাবো করে দিচ্ছি, খেয়ে শুয়ে থাক। কাল দুপুরে রুটি খাবি। শরীর একটু টেনে গেলে ও জ্বর এমনি কমে যাবে। তাই করা হলো। কিন্তু পরপর দিন দিন রোগীর পথ খাওয়ার ফলেও জ্বর কমলো না। তখনকার যুগে লোকে কথায় কথায় ডাক্তার দেখাতো না, আর গ্রামে গঞ্জে অত ডাক্তারই বা কোথায়। বাবা কেবল একবার বললেন, ছেলেটা বড় দুষ্টু হয়েছে, সারাদিন টোটো করে ঘুরে জ্বরটা বাঁধালো। ওকে একটু শিউলি পাতার রস খাইয়ে দিও তো। মোটের ওপর কেউ আমার অসুখটাকে বিশেষ আমল দিল না, দেবার কথাও নয়। জ্বরজারি বাচ্চাদের হয়েই থাকে, আবার সেরেও যায়। কিন্তু দিন 10 বাদেও যখন আমার জ্বর কমল না, তখন সবার টনক নড়ল। ঠাকুর তার কানে সহসা সংসারের কোনো খবর পৌঁছায় না। নিজের ঘরে বইপত্র আর দলিল দস্তাবেজ নিয়েই মগ্ন থাকেন। আমার জ্বরের 10ম দিনে ঠাকুরদা এসে খাটের পাশে দাঁড়িয়ে হাত দিয়ে গায়ের উত্তাপ দেখলেন। ঠাকুমা লম্বা ঘোমটা দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাকে বললেন, আগে আমাকে খবর দাওনি কেন? তারপর বাবার দিকে ফিরে বললেন, কাল সকালে উঠে মহকুমা শহর থেকে জীবন ডাক্তারকে ডেকে আনবি। বাবা ক্ষীণ স্বরে বললেন, আগে জীবন ডাক্তার। বাবার মুখ শুকিয়ে গেল। তখন টাইফয়েড একটা কালান্তক রোগ বলে গণ্য হতো। ব্যাকটেরিয়া ফাজ আবিষ্কার হয়নি, শুধু জল চিকিৎসা হতো। বাবা পরের দিনই দুপুরের মধ্যে শহরের থেকে বড় ডাক্তার নিয়ে এলেন। ডাক্তারবাবু বুকে নল বসিয়ে পেট টিপে জিভ দেখে এবং মা আর ঠাকুমাকে অনেক প্রশ্ন করে তারপরে বললেন, টাইফয়েড বলে তো মনে হচ্ছে না। বাবা জিজ্ঞেস করলেন, তাহলে কি ম্যালেরিয়া? কাঁপুনি নেই, লিভার টিভার নয়, কিন্তু জ্বরও তো চলছে, ছাড়ছে না। ম্যালেরিয়াও নয়। তাহলে বলতে পারছি না, আরও কদিন দেখতে হবে। আপনারা একটা কাজ করুন, এটা থার্মোমিটার বা কিছু কিনে রাখুন। রোজ 3-4 বার জ্বর দেখে লিখে রাখবেন না হয়। আপাতত একটা ওষুধ লিখে দিচ্ছি, সেটা খেয়ে কেমন থাকে জানাবেন, তারপর দেখা যাবে। অর্থাৎ আন্দাজে চিকিৎসা শুরু হলো। এই সবে আরম্ভ। এরপরে কত যে ডাক্তার এলো আর কত যে ওষুধ খেলাম তার ইয়ত্তা নেই।
পেটের মধ্যে ডাক্তারখানা খোলবার জোগাড় করে ফেললাম, কিন্তু বিচিত্র জ্বর কিছুতেই কমলো না। প্রায় 2 মাস হয়ে গেল। আমি তখন হাড়-সাড় রোগ হয়ে গিয়েছি। মুখের ভেতর একটা তেতো স্বাদ সবসময় থাকে। জানলার ধারে শুয়ে দেখি গ্রামের হরেন, রামু, শিবেন এরা সবাই গুলতি হাতে পাখি মারতে যাচ্ছে, কিংবা ছিপ হাতে চৌধুরীদের পুকুরের দিকে চলেছে। আমাকে দেখে ওরা জিজ্ঞাসা করে, কিরে জ্বর কমলো? আমি মাথা নাড়ি, ওরা চলে যায়। মা আর ঠাকুমা প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। বাবার থমথমে মুখ দেখলে আমার বুকের মধ্যে কেমন করে। এর ভেতর একদিন তিনি কলকাতা থেকে বড় ডাক্তার ধরে আনলেন। সবই হলো, কিন্তু আমার অসুখ সারল না। জ্বর খুব একটা বাড়ে না, কিন্তু গায়ে থেকেই যায়, ছেড়ে যায় না একেবারে। ওহ, সে বড় ভয়ানক সময় গিয়েছে হে। একদম কাহিল হয়ে পড়েছিলাম। বিছানা থেকে উঠে দাঁড়াবার ক্ষমতা পর্যন্ত ছিল না। প্রথম দিকে ঠাকুমা কোলে করে বাথরুমে নিয়ে যেতেন, তারপর থেকে ওগুলো বিছানাতেই সারতে হতো। আমার কোনো মৃত্যু ভয় হয়নি, কারণ ওই বয়সে শিশু মৃত্যুকে চেনে না। কেবল খেলতে যেতে পারি না বলে, বাড়ি থেকে বেরোতে পারি না বলে মন খারাপ লাগতো। একদিন কেবল ভয় পেয়েছিলাম। বিকেলের দিকে ঘুমিয়ে পড়েছি। তখন আমার ঘুমানোর সময়ের কোনো ঠিক ছিল না। সব কেমন উল্টো পাল্টা হয়ে গিয়েছিল। সারাদিনই শুয়ে থাকা তো, যখন তখন ঘুমিয়ে পড়তাম। একদিন বিকেলে জেগে উঠে দেখি আধো অন্ধকার ঘরে মা রয়েছেন। ভয় পেয়ে বলে উঠলাম, মা কি হয়েছে? মা প্রথমে উত্তর দিতে পারলেন না। এখন বুঝতে পারি, কান্নায় তার গলা ধরে গিয়েছিল। আমি চিৎকার করে উঠলাম, কি হয়েছে মা, তোমরা অমন করে কাঁদছো কেন? ঠাকুমা দৌড়ে এসে আমাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। কিছু হয়নি, চিৎকার করছিস কেন? থাম থাম, শরীর অস্থির করবে যে। মা কথা বলছে না কেন? পুজো করতে যাবে কিনা তাই এই চান করে এলো। আর যে বৃহস্পতিবার, পুজো না করে কথা বলতে নেই। তখনকার মতো চুপ করে গেলাম বটে, কিন্তু আমার বালক মনে ঘটনাটা গভীর ছাপ ফেলল। জ্বরের ঘরে ঘুম থেকে উঠলে এমনিতেই মস্তিষ্ক যথাযথ কাজ করে না, তার উপর অন্ধকার ঘর, মায়ের অমনভাবে তাকিয়ে থাকা। এই প্রথম আবঝাভাবে অনুধাবন করতে পারলাম আমার জটিল কিছু একটা হয়েছে, এবং সেজন্য বাড়ির সবাই খুব চিন্তিত। 2 মাস হয়ে যাবার পর ঠাকুরদা বাবাকে আবার কলকাতা পাঠালেন। যে বড় ডাক্তার আমাকে একবার দেখে গিয়েছিলেন তাকে আবার নিয়ে আসা হলো। ডাক্তারবাবু অনেকক্ষণ ধরে আমাকে দেখলেন, নানা রকম জিজ্ঞাসাবাদ করলেন, তারপর চুপ করে বসে রইলেন। খাটের এধারে ঠাকুমা দাঁড়িয়েছিলেন। বললেন, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার হাত জোর করে বললেন, আমাকে লজ্জা দেবেন না, আমি কিছুই বুঝতে পারছি না। সব রকম পরীক্ষা হয়ে গেছে, কিন্তু জ্বর ছাড়া অন্য কোনো উপসর্গও তো দেখা দিচ্ছে না। এই অবস্থায় কী চিকিৎসা করবো বলুন তো? অন্য কোনো ডাক্তার হলে লজ্জা বাঁচানোর জন্য যা কিছু একটা প্রেসক্রিপশন দিয়ে দিত, কিন্তু তা করতে আমার বিবেকে বাজছে। অনেক অনুরোধেও তিনি ফি নিলেন না। বললেন, না মশাই, টাকা নিতে পারবো না, এখনও পুরোপুরি চোষণখর্ত হতে পারেনি। যদি একান্তই না ছাড়েন তবে আমার ফেরার ভাড়াটা যদি একটু দিয়ে যান। গ্রাম্য বাঙালি পরিবারের যা বৈশিষ্ট্য, এরপর সবাই দৈব ওষুধের সন্ধানে ব্যস্ত হয়ে পড়লেন। নারায়ণপুরে কে নাকি ঠাকুর পেয়েছে, সেখানে গিয়ে ধর্ণা দিলে ওষুধ পাওয়া যায়। নারায়ণপুর আমাদের গ্রাম থেকে প্রায় 20-25 মাইল দূরে। অন্য কেউ গেলে হবে না।
রোগীকেও অবশ্য যেতে হবে। তা অম্লশূলের বা মৃগী রোগী হলে না হয় গেল, কিন্তু 2 মাস ভুগে আমি তখন বিছানা ছেড়ে উঠতে পারি না। আমি অত পথ যাব কিভাবে? বাবা ভেবে ভেবে উপায় বের করলেন। ঘোড়ার গাড়িতে যেতে পারবো না, কারণ ঝাঁকুনিতে মরে যাব তাহলে। বাবা বললেন, ওকে পালকিতে নিয়ে যাব নাকি? দাঁড়াও, পালকির ব্যবস্থা করি। পালকিতে আমাকে নিয়ে ঠাকুমা চললেন। বাবা ঠাকুরদা পেছনে পেছনে এলেন গরুর গাড়িতে। মন্দিরের ভেতর ঠাকুমার কোলে সারা রাত শুয়ে রইলাম। সে সময় অতিরিক্ত ভোগে আমার যেন মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গেছিল। প্রায় রাত্রির বেলা আবোল তাবোল স্বপ্ন দেখতাম। এখানেও শেষ রাত্রিরে কি একটা হিজিবিজি স্বপ্ন দেখলাম, তার কোনো মাথা মুন্ডু নেই। এমনকি সকালে মনেও করতে পারলাম না। সেবায়েত সকালে জিজ্ঞাসা করলো, কিছু আদেশ টাদেশ পেয়েছো খোকা? আদেশ কাকে বলে? ঘাবড়ে গিয়ে বললাম, আগে না তো, তবে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তা এখন আর মনে পড়ছে না। সেবায়েত বলল, তা যাকে ওই দেখলেই হবে। কি সব পুজো দেওয়া হলো। একটা মাদুলি ঝুলিয়ে দেওয়া হলো আমার হাতে। সেবায়েত কোষায় করে অনেকখানি চরণামৃত এনে আমাকে হাঁ করিয়ে খাইয়ে দিল। তাতে বহুদিনের ফুল বেলপাতার গন্ধ। আবার পালকি করে বাড়ি। মাদুলিতে কি ফল হলো তা বুঝতে পারা গেল না, কিন্তু চরণামৃত খেয়ে জ্বরের ওপর আমার হলো ভয়ানক পেট খারাপ। অসুখ চলতেই লাগলো। 10 বাদে বাবা একদিন টান দিয়ে মাদুলিটা ছিঁড়ে বাইরে ফেলে দিলেন। একদিন সময় সন্ধেবেলা, পরিষ্কার মনে পড়ছে দৃশ্যটা। ঠাকুরদা এসে আমার বিছানার পাশে দাঁড়ালেন। বাবা বাইরের কাজকর্ম সেরে আগে থেকেই এসে বসেছিলেন। ঠাকুরদা কিছুক্ষণ চুপ করে আমাকে দেখে নিয়ে বললেন, কেমন আছিস আজ? ভুগে ভুগে কেমন আছি বোঝবার ক্ষমতা লুপ্ত হয়েছিল, তাই বললাম, হ্যাঁ ভালো আছি। ঠাকুরদা বললেন, তোর জন্য একটা পুজো করা হবে, বুঝলি? তাহলেই তোর অসুখ সেরে যাবে। বাবা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, পুজো? কি পুজো? ঠাকুরদা আমার পায়ের কাছে বিছানায় বসলেন। বললেন, কাল রাত্রিরে পড়তে পড়তে একটা জিনিস পেলাম। ভগবানই পাইয়ে দিলেন বলতে পারো। আমার ঠাকুরদা নরনাথ ঘোষ তান্ত্রিক ছিলেন, তা তো তোমরা জানোই। তন্ত্র সাধনার ওপর অনেক বই ছিল তার মধ্যে বেশিরভাগই হাতে লেখা, পুঁথি জাতীয়। কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিছু চুরিও হয়ে গিয়েছে, আবার কিছু রয়েও গিয়েছে। তারই একটা বই পড়তে গিয়ে কাল রাত্রিরে একটা ঘটনা পড়লাম, বুঝলে? ঠাকুমা বললেন, লেখক বলছেন, যদি কারো দীর্ঘদিন ধরে কালান্তক জ্বর চলতে থাকে এবং কিছুতেই সে জ্বর না সারে, তাহলে বুঝতে হবে তাকে জরাসুরে আক্রমণ করেছে। জরাসুর আবার কে? ঠাকুরদা বিব্রত হয়ে বললেন, সে তোমাকে বোঝানো কঠিন হবে। জরাসুরকে দেবতাও বলতে পারো, আবার উপদেবতাও বলতে পারো। এরা শুধু অনিষ্টই করতে পারে। পুঁথিতে লিখছে, জরাসুরের বিধি মতো পুজো করলে জ্বর কমে যায়। ঠাকুমা শঙ্কিত গলায় বললেন, না, ও পুজো তোমায় করতে হবে না। ঠাকুরদা বললেন, কেন? না, ওসব ঠাকুরের নামই শুনিনি। আর কি নামের ছিরি, শুনলেই শরীর হিম হয়ে যায়। দরকার হলে চেনা জানা ঠাকুরের পুজো করো, ও পুজো তোমায় করতে হবে না। ঠাকুরদা বাধা পেয়ে রেগে গেলেন। তিনি কারো পরামর্শে মত বদলাবার পাত্র ছিলেন না। নিজে যা ভালো বুঝতেন
তাই করতেন। বললেন, বকো না, আমি কি আমার নাতির খারাপ চাই? আমি ঠিকই করছি। আমার ঠাকুরদার পুঁথি বহুদিন আগেকার মস্ত এক সাধকের লেখা, তা কি কখনো ভুল হতে পারে? ভগবান পাইয়ে দিয়েছেন। এ পুজো করবে কি করে? অন্তর পাবে কোথায়? ঠাকুরদা খুশি হয়ে বললেন, ওইটাই তো মজা। জলাশয়ের পুজোর সমস্ত বিধি ওই বইতেই সংস্কৃতে লেখা রয়েছে, দেখবে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখাই। একটু বাদেই ঠাকুরদা তার পুঁথি নিয়ে ফিরে এলেন। পুরনো দিনের হাতে তৈরি কাগজের পুঁথি, তাতে মোটা খাগের কলমে কালো কালিদের লেখা অক্ষর। বলা বাহুল্য, মা ও ঠাকুমা কেউই বিন্দু বিসর্গ বুঝলেন না, কিন্তু ঠাকুরদা মহা উৎসাহে গড়গড় করে দুর্বোধ্য সংস্কৃত পড়ে গেলেন অনেকখানি। তারপর এক জায়গায় থেমে গিয়ে বললেন, এই হলো পুজোর নিয়ম আর মন্ত্র, বুঝতে পারলে তো? দেব ভাষার মোহ বড় সাংঘাতিক। ঠাকুমা মাথা হেলিয়ে সম্মতি জানালেন। ঠাকুরদা বললেন, আমার ভাগ্য খুব ভালো। ঠিক এরপরেই পুঁথির এই পাতাটা কিছুটা পুড়ে গিয়েছে। এই দেখো। দেখলাম সত্যিই পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছে বটে। ঠাকুরদা বললেন, তাতে অবশ্য কোনো ক্ষতি হবে না। পোড়া জায়গায় আগেই পূজাবিধি সম্বন্ধে লেখাটা শেষ হয়ে গিয়েছে। আর 12 দিন বাদে অমাবস্যা, ওই দিনই পুজো দেবো। বাবাকে বললেন, হরিশ কুমারকে খবর দিস তো কাল আমার সঙ্গে দেখা করার জন্য। ঠাকুর গড়াতে দিতে হবে। বাবা বললেন, ঠাকুরও গড়াতে হবে নাকি? তা হবে বই কি, নইলে পুজো হবে কি করে? কেমন ঠাকুর? ঠাকুরদা একটু কেশে বললেন, পুঁথিতে যা বর্ণনা রয়েছে তাতে দেখা যাচ্ছে জলাসুরের চেহারা মানে খুব একটা সুন্দর নয় আর কি। তা সে আর কি করা যাবে। পরের দিন হরিশ কুমার এসে হাজির হলো। ঠাকুরদা আদৌ ভূমিকা না করে তাকে বললেন, তোমাকে একটা নতুন ধরনের মূর্তি বানিয়ে দিতে হবে পুজোর জন্য, পারবে তো? আগে কিসের মূর্তি? জলাসুরের। জরাসুর? সে কি জিনিস কর্তা? ঠাকুরদা তাকে ব্যাপারটা আত্মপান্ত বুঝিয়ে দিলেন। সময় নেই মোটে, 11 দিনের মধ্যে শেষ করতে হবে। 12 দিন পরে পুজো। তা কর্তামশাই মূর্তি দেখতে কেমন হবে? ঠাকুরদা একটু ইতস্তত করে বললেন, 3টে মাথা হবে, বুঝলে? 6টা পা, 6টা হাত, পেছনে একটা মোটা ল্যাজও থাকবে। একে ল্যাজ? হ্যাঁ, ল্যাজে আর গায়ে বড় বড় কাটা। গায়ের রং ঘোর কালো। 3টে লাল রঙের বড় বড় চোখ হবে। তার ভেতর একটা চোখ থাকবে কপালে। লাল জিভ বের করে দাঁড়িয়ে আছেন জলাসুর। কি, পারবে তো? একটা নিঃশ্বাস ফেলে হরিশ বলল, হ্যাঁ, আগে পারবো। তবে কথা হচ্ছে কি, এ পুজো কি না করলেই হতো না কর্তা? কেমন কেমন ঠেকছে যেন। আরে রাখো তো, তুমিও দেখি মেয়েদের মতো আরম্ভ করলে। যে রোগের যে ওষুধ, বুঝলে না? যাও কাজ করো কি। জরাসুরের পুজো নাকি বসত বাড়ির ভেতর করতে নেই, তাই আমাদের বাড়ির বাইরে মূর্তি করে দিল হরিশ কুমার। ইতিমধ্যে গ্রামে এবং গ্রামের বাইরে রটে গিয়েছে ঠাকুর তার নাতির অসুখের জন্য কি এক বিকট মূর্তি বানিয়ে পুজো করছেন। রোজ সকাল থেকে শামিয়ানার তলায় ব্যাপারটা চাক্ষুষ দেখবার জন্য ভিড় লেগে থাকতো। হরিশ কুমারও ওস্তাদ লোক। এখন বুঝি মানুষটা খাঁটি শিল্পী ছিল। কেবলমাত্র বর্ণনা শুনে অভূতপূর্ব কিছু সৃষ্টি করা চারটিখানি কথা নয়। সুন্দরকে যে সৃষ্টি করে সে যেমন বড় শিল্পী, আবার ভয়ানক বিভৎস রস যে সৃষ্টি করতে পারে সেও তো বড় শিল্পী বই কি। হরিশ মাথা ঘামিয়ে এমন এক বিকট মূর্তি তৈরি করলো
যা দেখে পুজোর দিন আমার হৃদকম্ব উপস্থিত হয়েছিল। এদিকে সব আয়োজন মোটামুটি হয়ে গেল, শুধু পুরুত ঠিক করা বাকি। ঠাকুর তার নিজেই পুজো করবেন ঠিক করেছিলেন, কিন্তু এবার ঠাকুমা সমূর্তি ধরে ঝাঁঝালো গলায় জানিয়ে দিলেন যে ঠাকুরদা বিপত্নিক হবার পর যা খুশি তাই করতে পারেন, তার আগে নয়। ঠাকুরদা সামান্য হলেও ঠাকুমাকে ভয় করতেন, ফলে তিনি গ্রামের ৩-৪ জন পুরুত বামুনের থেকে বেছে বেছে সবচেয়ে দরিদ্র রামজীবন চক্রবর্তীকে পাকড়াও করলেন। তখন জরাসুরের মূর্তি প্রায় তৈরি হয়ে এসেছে। সেই বেচারি ঠাকুরের চেহারা দেখে ঘাবড়ে গিয়ে বলল, আমার সাথে কুলোবে না। ঠাকুরদা কার্যোদ্ধারের নানান বাস্তব উপায় জানতেন, তার মধ্যে সবচেয়ে ফলদায়ী উপায়টি প্রয়োগ করলেন। ঠান্ডা গলায় বললেন, ও তোমার অসুবিধা হবে বলছো? থাক তাহলে, জোর করে কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত নয়, বিশেষত পুজো। আচ্ছা, সাঁতরাগাছি থেকেই তাহলে পুরো টানাতে হবে দেখছি। আসলে অনেকগুলো কাপড়, থালা, বাসন, ফল ফলাদি, তাছাড়া 1 মুঠো টাকা দক্ষিণা, এইসব বাইরের গ্রাম থেকে এসে কেউ নিয়ে যাবে এটা চাই না বলেই তোমাকে বলছিলাম। বরং দক্ষিণে কিছু বেশি লাগলেও গ্রামের পুরুত করলেই ভালো হতো। তা তোমার যখন অসুবিধে। রামজীবনের 2 বয়স্ক মেয়ে তখনও অবিবাহিতা, একমাত্র ছেলে পড়াশোনা এবং পৈতৃক ব্যবসা ছেড়ে গ্রামে গ্রামে শখের যাত্রা করে বেড়ায়। কাজেই রামজীবন ইতস্তত করে বললেন, আগে না, অসুবিধা আর কি, তবে নিয়ম কানুন জানি না, তাই এই পুজো তো বড় একটা হয় না। নিয়ম আমি তোমাকে বলে দেবো। 3 দিন ঠাকুরটা পুঁথি নিয়ে বসে সকাল সন্ধ্যা রামজীবনকে বোঝালেন। শেষ দিনে বললেন, এবার একটা দরকারি কথা বলি, শোনো। এই ঠাকুরের মূর্তি কিন্তু বিসর্জন হবে না। রামজীবন বললেন, বিসর্জন হবে না? তবে কি থাকবে? না, থাকবেও না। তবে? ঠাকুরটা কিছুক্ষণ চুপ করে বোধহয় ভাবলেন কিভাবে ব্যাপারটা বললে ভালো হয়। তারপরে বললেন, রামজীবন, পুজো হয়ে গেলে জলাশয়ের মূর্তিটা গলিয়ে ফেলতে হবে। গলিয়ে ফেলতে হবে মানে ওপর থেকে জল দিয়ে মাটি? বাধা দিয়ে ঠাকুরদা বললেন, জল দিয়ে নয়, রক্ত দিয়ে। রক্ত? হ্যাঁ, বলির পশু আগে থেকে এনে রাখতে হবে। পুজো হয়ে গেলে 1-এর পর 1 বলি পড়বে, আর সেই রক্ত দিয়ে স্নান করানো হবে ঠাকুরকে। বলি চলবে যতক্ষণ না সমস্ত মাটি গলে কাঠামো বেরিয়ে পড়ছে। যত পশু লাগে লাগুক। রামজীবন নির্বাক হয়ে বসে রইলেন। ঠাকুরদা বোধহয় তার মনের ভাব বুঝতে পেরেছিলেন। হাত দুটো জড়িয়ে ধরে বললেন, রামজীবন, আপত্তি করো না ভাই, আর তোমাকে টাকার লোভ দেখাবো না। আমার নাতির অসুখ, তার কথা ভাবো। আমার বিশ্বাস এ পুজো না করলে সে বাঁচবে না। রাজি হও ভাই। মাথা নিচু করে রামজীবন বললেন, ভয় পাবেন না, কথা যখন একবার দিয়েছি কোনো কারণেই আর ফেরত নেব না। আপনার নাতিকে আমি আশীর্বাদ করছি। এভাবেই অমাবস্যা এলো। ভোর থেকে বাইরে পুজোর জায়গায় জোড়া ঢাক বাজছে। আগের রাত থেকে বাড়ির কেউ আর ঘুমোয়নি। মা এবং ঠাকুমা সারা রাত জেগে পুজোর সাজ করে দিয়েছেন। সাধারণত সে সময় কারো বাড়ি কোনো কাজ উপস্থিত হলে পাড়ার সবাই সাহায্য করতে আসতো, কিন্তু জরাসুরের মূর্তি দেখে কারো সে সদিচ্ছা জাগেনি।
তবে আগে না এলেও পুজোর দিন সকাল থেকেই আশেপাশের 4-5 গ্রাম থেকে লোকজন এসে ভিড় করল। তাদের মধ্যে মূর্তির সামনে কুশাসনের ওপর স্নান করে গরদের কাপড় পরে বসে আছেন রামজীবন চক্রবর্তী। তার হাতে কোষ্ঠীর মতো গোল করে পাকানো কাগজ, তাতে তিনি ঠাকুরদার পুঁথি থেকে পুজোর মন্ত্র নকল করে নিয়েছেন। বেলা 9টা নাগাদ ঠাকুরদা আমার বিছানার পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর নরম গলায় জিজ্ঞাসা করলেন, খুব কি কষ্ট হচ্ছে দাদু? বললাম, হ্যাঁ। মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠাকুরদা বললেন, আর ভয় নেই, এইবার সেরে যাবে। নে ওর দেখি, আমার সঙ্গে চল। ঠাকুমা বললেন, না না, ওকে কোথায় নিয়ে যাচ্ছ? ও এখানেই থাক। ঠাকুরদা মৃদু গলায় বললেন, কিন্তু পুজোর জায়গায় ওকে থাকতে হবে যে। না, ও যাবে না। আমি বিছানা থেকে কোনো মতে উঠে দাঁড়িয়ে বললাম, চলো দাদু, আমি তোমার সঙ্গে যাব। বাড়ির পিছন দিকে খিড়কির পুকুর, তার পাড়ে এনে ঠাকুরদা বাবাকে বললেন, যাও, ওকে ধরে চান করিয়ে দাও, হাত ধরে নাও পৈঠা দিয়ে। পরিবারের সবাই আপত্তি করার ভাষা হারিয়ে ফেলেছিলেন। আমার গায়ে তখন কম করে 100 দিন জ্বর। বাবা বিনা বাক্য ব্যয়ে আমাকে পুকুরে ডুব দিয়ে আনলেন। ঠাকুরদার হাতে গামছা আর নতুন কাপড় ছিল। সেই কাপড় পরে পুজোর জায়গায় গেলাম। সব লোক যেন কেমনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। ঠাকুরের মূর্তির সামনে বসে অপর দিকে তাকালাম। এই প্রথম জরাসুরের মূর্তির সঙ্গে চোখাচোখি হলো। ওহ, কি ভয়ানক মূর্তি না বানিয়েছে হরিশ কুমার। ঘোর কৃষ্ণবর্ণ শরীরে বড় বড় 3টে ভাঁটার মতো লাল চোখ, গায়ে পেরেকের মতো খোঁচা খোঁচা কাঁটা, 3টে মাথা, 6টা পা। পৃথিবীর সব কুশ্রিতাকে একত্র করে এক ভয়াবহ দুঃস্বপ্নের জন্ম দিয়েছে এর স্রষ্টা। বাবা ঠাকুরদা আগে স্নান সেরে নিয়েছিলেন। তারা দুজনে আমার দুপাশে বসলেন। পুজো শুরু হলো। চারদিকে বেদম ঢাকের আওয়াজ, ধুনোর ধোঁয়ায় চারদিক অন্ধকার। রামজীবন চক্রবর্তী তৃপ্ত স্বরে মন্ত্রপাঠ করে চলেছেন। আমি দুর্বল শরীরে কোনো মতে আসনে বসে আছি মাত্র। ঠাকুরদা এক হাতে আমাকে জড়িয়ে ধরে রয়েছে। ঘণ্টাখানেক বাদে পুজো শেষ হলো। রামজীবন হেঁকে বললেন, সরে যাও, সব সরে যাও, এবারে বলি হবে। ঠাকুরদা কত করেছিলেন আমার জন্যে। অত বড় মূর্তি গলাতে কত ছাগল বলি দিতে হবে তার ঠিক কি? কাজেই নিখুঁত দেখে বহু ছাগল জোগাড় করে রাখা ছিল। ঠাকুরদার ইঙ্গিতে নিবারণ কামার রামদা দিয়ে এগিয়ে এসে কাজ শুরু করলো। সমবেত সবাই নির্বাক আতঙ্কে তাকিয়ে দেখছে। অত মানুষ জড়ো হয়েছে সেখানে, কিন্তু এতটুকু শব্দ নেই কোথাও। জরাসুরের শরীর বেয়ে গড়িয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। সেই লাল রক্তে স্নান করে বিকট মূর্তিকে যেন বিকটতর লাগছে। একটু একটু করে ধুয়ে যাচ্ছে রং, গলে যাচ্ছে চোখ, মুখ, বিকৃত অর্ধগলিত সঙ্গে কি বিভৎস হাসি হাসছে দুঃস্বপ্নের দেবতা। বেশিক্ষণ তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি অনেকেই এ দৃশ্য সহ্য করতে পারেনি। কখন নিঃশব্দে পুজো মণ্ডপ শূন্য হয়ে এসেছে। সেই শূন্যতার মধ্যে কেবল
একটু বাদে বাদে উঠছে নামছে নিবারণ কামারের রামদা। তারও চোখ জরাসুরের মতো লাল হয়ে উঠেছে, সর্বাঙ্গে চকচকে ঘাম। এক সময় চারিদিকে রঙিন থকথকে কাদার মধ্যে জরাসুরের মূর্তি অবয়বহীন কাঠামোটা দাঁড়িয়ে রইল কেবল, আর সব নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আমি এলিয়ে পড়েছি ঠাকুরদার কোলের ভেতর। ঠাকুরদার বুকের মধ্যে ধরে আমাকে বাড়িতে নিয়ে এলেন। আবার আমাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। অবস্থা দেখে ঠাকুমা আমার মাথা কোলে নিয়ে বসলেন। বাবা নিজে বাতাস করতে লাগলেন পাখা দিয়ে। মা চোখের আঁচল দিয়ে কাঁদছেন। কেবল ঠাকুরদা অবিচলিত। তিনি তখনই আবার বেরিয়ে গেলেন। জরাসুরের কাটামোটা নদীর ধারে নিয়ে গিয়ে দাহ করে ফেলতে হবে, তাই নাকি নিয়ম। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো, জরাসুর জাগ্রত দেবতা বলেই হোক বা ঠাকুরদার দৃঢ় ইচ্ছা শক্তির ফল হিসেবেই হোক, সবাইকে অবাক করে পরদিন আমার জ্বর একদম ছেড়ে গেল এবং আর এলো না। তারপরও কিছুদিন বাড়ির সবাই ভয়ে ভয়ে থাকতো। একটু বাদে বাদে আমার কপালে হাত দিয়ে দেখা হতো, কিন্তু সত্যি জ্বর আর এলো না। ঠাকুরদার সম্মান দারুণ বেড়ে গেল। শুধু পরিবারের ভেতরে নয়, আশেপাশের বহু গাঁয়ের লোক তাকে একজন বিচক্ষণ মহাপুরুষ বলে মনে করতে লাগলো। সারাদিন ধরে বিস্তর লোক নানান পরামর্শ নিতে আসতো। ফুর্তির চোটে ঠাকুরদা অর্ডার দিয়ে কাশি থেকে উৎকৃষ্ট আম্বুরি তামাক আনালেন। অবশ্য সম্মান বেশি দিন ভোগ করতে পারেননি তিনি। আমার জ্বর সারার ঠিক 6 মাসের মাথায় ঠাকুরদা মারা যান। চন্দ্রনাহীন মৃত্যু। কাউকে কষ্ট দিলেন না, বিছানাতেও পড়ে রইলেন না। একদিন সকালে তাকে ডাকতে গিয়ে দেখা গেল বিছানায় তার প্রাণহীন দেহ পড়ে। রাত্রিরে ঘুমের মধ্যে কখন প্রাণ বেরিয়ে গিয়েছে। বোধহয় মৃত্যুর আসন্ন অনুভব করে ইষ্টজপ করছিলেন, কারণ ডান হাতের বৃদ্ধাংশ দিয়ে ধরা ছিল। সবাই বলল সন্ন্যাস রোগ। এভাবেই ঠাকুরদা চলে গেলেন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। বিধাতা পুরুষ বড় রসিক। আমি জানতাম না যে এই ঘটনার একটা বৃহত্তর উপসংহার রয়েছে। জানলাম প্রায় 25 বছর পরে। তখন আমার অনেক সাধু সঙ্গ হয়ে গিয়েছে। পাকা ভবঘুরে তান্ত্রিক তখন। একদিন ঘুরতে ঘুরতে এক গ্রামের প্রান্তে একজন সাধুর মাঠে আশ্রয় নিয়েছি সন্ধ্যাবেলা। বেশ সৌম্য দর্শন সাধু। ভালো ব্যবহার করলেন আমার সঙ্গে। তার আদেশে তার শিষ্যরা আমাকে যত্ন করে খাওয়ালো। রাত্রিরে সুন্দর শোবার জায়গা করে দিল। পরদিন সকালেই আমি চলে যাব, তাই রাত্রিরে খাওয়ার পরে সাধুর কাছে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে গেলাম। প্রাথমিক আলাপের পর নানা বিষয়ে কথাবার্তা আরম্ভ হলো। অনেক রাত অবধি গল্প চলল। কথায় কথায় সাধুকে জরাসুরের পুজোর ব্যাপারটা বললাম। শুনে সাধু চমকে আমার দিকে তাকিয়ে বললেন, সে কি, তোমার ঠাকুরদা জোড়াসুরে পুজো করেছিলেন? সে যে বড় সাংঘাতিক দেবতা, তার কথা তোমার ঠাকুরদা জানলেন কি করে? বললাম, ঠাকুরদার অনেক পুরনো পুঁথি ছিল, আমাদের পারিবারিক সম্পত্তি, তাতেই পেয়েছিলেন। সাধু বললেন, কিন্তু সমস্ত বিবরণ পড়েও তিনি পুজোয় নেমেছিলেন? পুজোর সংকল্প কার নামে হয়েছিল? বললাম, ঠাকুরদার নামেই।
বাবা নিজের নামে করতে চেয়েছিলেন, ঠাকুরদা রাজি হননি। পুঁথিটা আস্ত ছিল? এবার আমার মনে পড়ে গেল। বললাম, না, শেষের পাতার অর্ধেকটা কিভাবে যেন পুড়ে গিয়েছিল। অবশ্য তাতে কোনো ক্ষতি হয়নি। সাধু বললেন, হয়েছে, ক্ষতি হয়েছে। অবাক হয়ে বললাম, কিরকম? সাধু উঠে গিয়ে ভেতর থেকে একটা পুঁথি নিয়ে এলেন, আমাকে বললেন, এই দেখো, আমার কাছেও এক খণ্ড আছে। শেষ পাতা পুড়ে না গেলে ঠাকুরদা দেখতে পেতেন। জোড়াসুরের নিয়মের শেষে সাবধান করে দিয়ে লেখা আছে, যার নামে সংকল্প হবে 6 মাসের মধ্যেই তার মৃত্যু হবে। 6 মাস পরেই তোমার ঠাকুরদা মারা গিয়েছিলেন বলছো? আমি নির্বাক হয়ে বসে রইলাম। আজ কোথায় বা স্নেহময়ী ঠাকুরদা, কোথায় বা ঠাকুমা, মা, বাবা, সব স্বপ্নের মতো মিলিয়ে গিয়েছে। একটু পরে বললাম, সাধুজি, আপনার বোধহয় একটু ভুল হচ্ছে। উনি বিস্মিত হয়ে বললেন, ভুল? হ্যাঁ, ও পাতাটা আস্ত থাকলেও ঠাকুরদা পুজো করতেন। আমি ঠাকুরদার নয়নের মণি ছিলাম। সাধু চুপ করে রইলেন। আমিও আর কিছু বললাম না। কিন্তু আর একটা কথা আমার মনে ঘোরাফেরা করছিল। এখন তো আমার দৃঢ় বিশ্বাস, তা হচ্ছে এই যে ঠাকুরদা নিজেই ও পাতার শেষটা পুড়িয়ে ফেলেছিলেন, পাছে কেউ পড়ে ফেলে তাকে বাধা দেয়। তাই আমার ঠাকুরদা আমাকে বড়ই ভালোবাসতেন। তারানাথ গল্প থামিয়ে চুপ করে রইল। জল চকচক করছে নাকি তার চোখে? এই প্রথম আমি আর কিশোরী তারানাথের গল্পের শেষে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কোনো প্রশ্ন ওঠাতে পারলাম না। শেষ হলো আজকের নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও জরাসুর। নিবেদনটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অভিষেক বোস, অশ্বিনী এবং হরিশ কুমারের চরিত্রে অনুভব মুখার্জি, কিশোরী জীবন ডাক্তার এবং সেবায়েতের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, ঠাকুরদার চরিত্রে পার্থ সারথী মুখার্জি, তারানাথের বাবার ভূমিকায় সুবায়ু, তারানাথের সাধুসঙ্গী ও রামধন পুরোহিতের চরিত্রে শুভব্রত জানা, গল্পের সূত্রধার এবং ঠাকুমার চরিত্রে আমি ইন্দ্রাণী দে। পর্ব পরিচালনা অনুভব মুখার্জি। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়। সহকারী ঐশী ভট্টাচার্য। তত্ত্বাবধানে সোনামণি সাহা। উপদেষ্টা হিয়া মুখার্জি। ঠিক 15 দিন পর নতুন গল্প নিয়ে ফিরে আসছি আমরা, গান, গল্প এবং টিম। সঙ্গে থাকুন। নমস্কার।